যা হাওয়া তাকে ছুঁয়ে যা তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। আমাদের আজকের রূপান্তরে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি তার যে সংসার জীবন এত সুন্দর এত মিষ্টি, আমার কাছে থেকে দেখা, এত বন্ডেড বলা যায় যে তিনজন মানুষ কেউ কাউকে ছাড়া কিন্তু থাকে না। এগুলো রহস্য কিন্তু আমাদের জানতে ইচ্ছে করে, আপনাদেরকেও জানাতে ইচ্ছে করে। আমাদের আজকের অতিথি আপনাদের প্রিয় অভিনেত্রী রুনা খান। একটু বলো সেই সংসারের গল্পটা একটু শুনি। ধন্যবাদ পুরমাপা, এত সুন্দর করে বললেন আপনি। ওই যেটা বললেন গোছানো, ওই বিষয়টা আমার বরের কারণে আমি খুব অগোছালো একটা মানুষ। সত্যি কথা যেটা, আমার বর একটু গুছিয়ে থাকতে পছন্দ করেন, তো তিনি যেহেতু ওটা পছন্দ করেন সেই জন্য আমি একটু চেষ্টা করি আমি গোছানো মানুষ নই একেবারেই। আর আমার মেয়ের বাবা, হ্যাঁ মানে তিনজন মানুষের মাত্র সংসার, তিনটা মানুষ একসাথে থাকে, একে অন্যকে জড়িয়ে থাকে আর কি, ভালোবাসাটা আছে আর কি। হ্যাঁ, তোমার ক্যারিয়ার সম্পর্কে আমরা আগে শুনেছি, আমাদের রূপান্তরে তুমি এসছো বলেছো, তো তুমি নতুন একটা মুভি করেছো, এইটা নিয়ে আজকে কথা বলবো। কিভাবে এটা শুরুটা? যে সিনেমাটার কথা আপনি বলছেন, সিনেমাটির নাম নীলপদ্ম। এটি সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে গেল, সেই উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। তো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে আমার খুব মধুর একটা স্মৃতি আছে। সেটা হলো যে আমার প্রথম মুক্তিপ্রাপ্ত দুটো ছবি হালদা এবং ছিটকিনি, আপনি জানেন যে একই দিনে দুটো ছবি মুক্তি পেয়েছিল 2017 সালের 1 ডিসেম্বর। তো তার পরের বছর এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটো সিনেমাই অংশগ্রহণ করে এবং হালদা সে বছরের শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার জিতে নেয়। তো তারই ধারাবাহিকতায় এবার আমার অভিনীত সিনেমা নীলপদ্ম, এই উৎসবে সিনেমাটার প্রিমিয়ার হলো এবং দুটো প্রদর্শনী হয়েছে, একটি জাতীয় জাদুঘরে আর একটি নর্থ সাউথ মিলনায়তনে। তো যারা দেখেছেন তারা সিনেমাটির ব্যাপারে ভীষণ ভালো লাগার কথা জানিয়েছেন। যেই পেশাজীবী মানুষের গল্পের উপর সিনেমাটি নির্মিত সেটি, এবং ভীষণ মানবিক একটা দিক তুলে ধরা হয়েছে, ওই পেশাজীবী মানুষের মানবিক সামাজিক অধিকার, সেই দিকগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি যারা এই সিনেমাটিতে অভিনয় করেছেন, অপু ভাই, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, সুজাত শিমুল, প্রত্যেকের কাজ ভীষণ প্রশংসিত হয়েছে। আর আমার পরিচালক তৌফিক এলাহি, তার নির্মাণে এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তিনি পেশাগত জীবনে একজন শিক্ষক, তিনি ফিল্মের উপর মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, এখন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছেন। তিনি মূলত একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন। তো সেই গবেষণা করতে গিয়েই তিনি এত অমানবিকতার গল্প পেয়েছেন, এত বঞ্চনার গল্প পেয়েছেন তাদের জীবনে, এবং এত অধিকারহীনতার গল্প পেয়েছেন যে সেটা তাকে মানুষ হিসেবে ভীষণ স্পর্শ করেছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই বিষয়টার উপর সিনেমা নির্মাণ করতে চাই। তো আমার ভীষণ রকম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তিনি তার নির্মিত প্রথম সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমাকে ভেবেছেন, সেই চরিত্রে কাজ করার সুযোগ হয়েছে। আমার পরিচালক এবং পুরো টিমের প্রতি আমার ধন্যবাদ। তো এই যে মুভিটি, এই মুভিতে তুমি যেভাবে এসছো, তুমি যেরকম ছিলে আগে, আমার কাছে কিন্তু কোনো ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে অভিনয়, যে অভিনেত্রী হিসেবে তুমি কেমন। তো আমরা ফেসবুক খুললেই তোমাকে একটাই প্রশ্ন করে সবাই, আপনি কিভাবে হালকা হয়ে গেলেন, মানে আপনার ওজন কমিয়ে ফেললেন। তুমি একটা সুন্দর কথা বলো, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য ওয়েট কমাতে হবে, যেটা আমি শুনি, আমার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, আর সৌন্দর্য তো পরের কথা। হ্যাঁ, মানুষ বাই বর্ন কিন্তু এমনি
সৌন্দর্য নিয়ে একদম আসে। পুনম আপা, আমি আসলে খুবই গভীরভাবে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার সৃষ্টি প্রতিটি জীব সুন্দর, প্রতিটি মানুষ সুন্দর। Right. হ্যাঁ, এবং এর মানুষের সৌন্দর্যের সাথে রং, বয়স, ওজন, উচ্চতা এসব কোনো কিছু নির্ভর করে না। আমার চোখে সেটাই। কোনোদিন করেনি, এখনো করে না, কোনোদিন করবে না। আমি একদম সৃষ্টিকর্তার সৃষ্টি যেভাবে প্রতিটি সৃষ্টি করে দিয়েছেন, একদম ওরকমই সবাই সুন্দর। সুন্দর। কিন্তু সেটাই। যে প্রসঙ্গটা বারবার আসে, আসলে আমাকে গত 3 বছর ধরে এখন সব তো তোমার জায়গাতে বিরক্ত লাগার কথা। না, এই আমি কথাটা বিরক্ত বারবার হই না। শুনি। আমি বিরক্ত হই না বলতে হচ্ছে যে হ্যাঁ, আমি শুধু আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করতে পারি। সেই অভিজ্ঞতাটা হচ্ছে যে আমি একেবারেই যে কটা দিন আমি বাঁচবো, সে কটা দিন আমি সুস্থভাবে বাঁচার চেষ্টা থেকে এটা করেছি। কারণ আপনি আমাকে খুব কাছে থেকে দেখেছেন, কারণ আপনার সাথে আমার পারিবারিক সম্পর্ক, আপনি আমার বাড়ি এসেছেন, আমি আপনার বাড়িতে গিয়েছি। আপনি দেখেন যে কোনো দাওয়াত থাকলে আমি কেমন আরাম করে পেট ভরে খাই, আপনার বাড়িতে গিয়ে আমি কয় প্লেট কাচ্চি খাই আপনি সবচেয়ে ভালো এটা জানেন। একটা কথা হলো। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে অতিরিক্ত ওজনের কারণে আমার শরীরে এত অসুবিধা হয়েছে, আমার হাঁটুতে ব্যথা, ব্যাক পেন, আপনি জানেন এসব, ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার আলোচনা হয়েছে। আমি আসলে সেসব কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করেছি যে অতিরিক্ত ওজন কমিয়ে একটু সুস্থ থাকার, যে কটা দিন বাঁচি, সৃষ্টিকর্তা যে কটা দিন আয়ু রেখেছেন, যাতে একটু সুস্থভাবে বাঁচতে এটা পারি। হচ্ছে অনেক বড় একটা টিপস, এটা আমাদের নেওয়া উচিত আমি মনে করি। আর অভিনেত্রী হিসেবে, হ্যাঁ, তুমি তো আমাদের যে রুনা ছিলে, তুমি তো সেই রুনাই আছো। হ্যাঁ, অভিনয় তো তার কোনো কিছু চেঞ্জ হয়নি, কারণ তোমার প্রতিটা অভিনয়, প্রতিটি নাটক, যে কটা নাটক আমি দেখেছি, সিনেমা দেখেছি, আমার কাছে সেটাই মনে হয়েছে। হ্যাঁ, যেটাকে বলে জাত অভিনেত্রী। তুমি যে এত, যে মানুষ তোমাকে এত কিছু বলছে, এগুলো মাথায় নিয়ে এই যে অভিনয় করাটা, হ্যাঁ, ওদিকে কনসেন্ট্রেশন দেওয়াটা, এইগুলো কিভাবে ম্যানেজ করেছো সবকিছু? এই জায়গাটাতে না পুনমাপা, আমি আসলে 2005-কে আমি বলি আমার পেশাগত অভিনয় জীবনের শুরু, সিসিমপুর দিয়ে। তো 2005 থেকে আজকে 2025, এই 20 বছর আমি একদম একই জায়গায় স্থির আছি পুনমাপা। কারণ সে সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার কাজের ক্ষেত্র হচ্ছে অভিনয় এবং মডেলিং। অভিনয় বলতে আমি মাধ্যমকে আলাদা করি না, মঞ্চ, টেলিভিশন, সিনেমা এবং এখন ওটিটি, প্রতিটি আমার কাজের ক্ষেত্র। আর মডেলিং বলতে টিভিসি, ওভিসি, ফ্যাশন মডেল এবং র্যাম্প, এগুলো আমার কাজের ক্ষেত্র। তো এই ক্ষেত্রগুলো থেকে গত 20 বছরে আমার কাছে যখন যে কাজের প্রস্তাব এসেছে এবং যে কাজটি আমার মনে হয়েছে যে আমি এটার ব্যাপারে আগ্রহ বোধ করছি, আমি যুক্ত হতে চাই, আমি যুক্ত হয়েছি। আমি বলতে চাইছি যে 20 বছর যাবত আমি একজন পেশাদার অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করছি। আমার সব কাজ, আমি যেমন অভিনেতা বা মডেল হিসেবে আমার পছন্দ মতো কাজের সাথে যুক্ত হব, যে কাজের প্রস্তাব আমার কাছে আসবে সেখান থেকে, ঠিক সেরকম দর্শকরাও আমার কোনো কাজ তাদের ভালো লাগবে, কোনো কাজ তাদের ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তারা ভালো লাগার কথা জানাবেন, যাদের ভালো লাগবে না তারা না লাগাটাও জানাবেন। সবই তো থাকবে পুনমাপা, প্রশংসা, সমালোচনা সবই থাকবে। সেটাই তো আসলে একজন মানুষকে সামনে এগিয়ে যাবার বা কাজকে আরো সমৃদ্ধ হবার উপায়। আমি এটা খুব বিশ্বাস করি পুনমাপা, এবং আমি দুটোকেই ভীষণ রকম ভালোবাসার সাথে স্বাগত জানাই। যাদের ভালো লাগছে তাদের প্রতি যেমন আমার ভালোবাসা, বা যাদের ভালো লাগছে না, সেই ভালো না লাগাটা যারা প্রকাশ করছেন তাদের প্রতিও আমার ভীষণ ভালোবাসা। কারণ ওই দুটো নিয়েই আমি আসলে চেষ্টা করি আমার পরের কাজটা যাতে আরো ভালো করতে পারি। তো সিনেমার ফিডব্যাকটা কেমন পাচ্ছ? ভীষণ ভালো পুনমাপা, আমি কল্পনাও করতে পারিনি। আমরা জাতীয় জাদুঘরে যে শোটা ছিল একেবারে কানায় কানায় পূর্ণ, এবং তারপরে নর্থ সাউথ অডিটোরিয়ামে আরেকটা শো হয়েছে, এবং ওই শোটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মানে একেবারে তরুণ প্রজন্ম। সবচাইতে আমার ভালো লেগেছে যেটা, যে সিনেমাটা যেই গল্পের উপর নির্মিত বা যেই পেশাজীবী মানুষের কথা বলা হচ্ছে, সেই গল্পটা সেই দর্শকদেরকে স্পর্শ করতে পারছে। পুনমাপা, আপনি আমাকে চেনেন, আমি আসলে একটু সত্যটা বলতে পছন্দ করি। আমি বলবো না যে এই সিনেমা শিল্পমানের দিক থেকে সবচাইতে অসাধারণ সিনেমা হয়েছে, কারণ অত্যন্ত সীমিত বাজেট,
অনেক সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজটি করেছি। নির্মাতার এটি প্রথম সিনেমা এবং তিনি নিজেই অর্থলগ্নি করেছেন। এটি একটি সৎ উদ্দেশ্যে নির্মিত সিনেমা। সেই বিষয়টা দর্শকদেরকে স্পর্শ করেছে এবং যারা দেখেছেন তারা সবাই ভীষণ ভীষণ ভালো লাগার কথা জানিয়েছেন তাদের গল্পটার প্রতি এবং যারা অভিনয় করেছেন তাদের প্রতি এবং নির্মাতার প্রতি, যে তিনি এত সীমাবদ্ধতার মধ্যেও এই বিষয়টা নিয়ে তিনি কাজ করেছেন, এই গল্পটা তিনি বলতে চেয়েছেন। আরেকটা জিনিস কি, যে একটা বয়সে গেলে মানে বয়স যখন বাড়তে থাকে, তোর 40-র কাছাকাছি চলে গেল, আমি জাস্ট এমনি জানতে চাই তোমার কাছে, হ্যাঁ, যে ওই বয়সে গেলে পরে ওয়েটটা কমানো কষ্ট, বয়স বাড়লে কিন্তু কমানো কষ্ট, বয়স যখন কম থাকে ওয়েট কমে যায়। হ্যাঁ, কিন্তু তখন কিভাবে এটা সম্ভব হলো? পূর্ণিমা, এটা 2 বছর হাতে নিয়েছিল এটা। হ্যাঁ, মানে এই বিষয়টা না, আমি যেটা বলতে চাই যে যারা আসলে বিশেষজ্ঞ, যেমন যারা ডায়েটিশিয়ান, যারা নিউট্রিশনিস্ট, তারা একেবারে ঠিকঠাক তথ্য দিতে পারবেন প্রতিটি মানুষের ক্ষেত্রে। আমি কিন্তু যা বলবো সেটা শুধু আমার অভিজ্ঞতাটা বলতে পারবো। এমন হতেই পারে এবং এমন হওয়াটাই স্বাভাবিক যে যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা অন্য 10 জনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে আপনি যেটা বলেছেন মূলত কিছু বেসিক জিনিস সবার ক্ষেত্রেই এক, যেমন 30-এর পরে বা 40-এর পরে গিয়ে মানুষের শরীরে ক্যালোরির চাহিদাই কমে যায়, নারীদের শরীরে মেটাবলিজম কমতে থাকে। সে সময় আসলে 1600 থেকে 1800 ক্যালোরির বেশি দরকার নেই, যেটা 20 বছর বয়সে 2200 ক্যালোরি, মানে আরো বেশি খাবারই নিয়ম, কারণ সেটা গ্রোথের সময় শরীরের প্রয়োজন। তো এই জিনিসগুলো না একেবারেই চিকিৎসা বিজ্ঞান পূর্ণমাপা। আমি যেহেতু আমি একটু পড়তে ভালোবাসি, আমি বিভিন্ন হেলথ জার্নাল, ফুড জার্নাল আমি একটু পড়ি, হ্যাঁ আমার আগ্রহ আছে, আমি একটু ওই হাতের কাছে যেটা পেলাম একটু পড়তে থাকি। তো আমি এই সমস্ত পড়েই জেনেছি। আরেকটা জিনিস যে আপনি ওজন কমানোর জার্নিতে যদি কেউ যেতে চান, সেটা যে কোনো বয়সে, সেটা হোক 20, হোক 40, হোক 60, মূলত সেই মানুষকে, নারী এবং পুরুষ নির্বিশেষে, তাকে মনোযোগ দিতে হবে খাবারের দিকে। 70 থেকে 80% মনোযোগ দিতে হবে স্বাস্থ্যকর পরিমিত খাবার, আর বাকি 20 থেকে 30% মনোযোগ দিতে হবে শরীর চর্চা। এবং সেই শরীর চর্চাটার জন্য তার যেটা সুবিধা সেটাই সে করতে পারেন। আমার যেমন সুবিধা হাঁটা, আমি হাঁটি, কারণ আমার বাচ্চা ছোট, আমার সংসার, সন্তান সবকিছু সামলে ওই 1 ঘন্টা জ্যামে বসে থেকে জিমে যাব, 1 ঘন্টা জিম করব, আর 1 ঘন্টা জ্যামে পার হয়ে আসবো, ওই সময় আমার পক্ষে বের করা সম্ভব না পূর্ণমাপা। আমি আগের যে 10 বছর চেষ্টা করেছি, বিভিন্ন সময়ে এভাবেই চেষ্টা করেছি, যে কারণে আমি ধারাবাহিকতাটা বজায় রাখতে পারিনি, 15 দিন পর ছেড়ে দিয়েছি। তো এবার আমি যেটা করেছি, একেবারেই আমার ঘরে তৈরি পরিমিত খাবার, একদম বাড়িতে, মানে ভাত, শাক, সবজি, মাছ, ডাল, ডিম, বাড়িতে যা হয় আমাদের মধ্যবিত্ত পরিবারের যেমন রান্না, আর প্রতিদিন 1 ঘন্টা হাঁটা, এটাই এখন আমার লাইফস্টাইল। আর সপ্তাহে 1 দিন আমি আরাম করে খাই, আপনার বাড়ি গিয়ে যেমন 2 প্লেট কাচ্চি খাই। 2 প্লেট কাচ্চি খেয়েছো? আমি দেখেছি তুমি কি খেয়েছো, তুমি খাও এতটুকু না। আরেকটা জিনিস আছে, ধরেন অনেক শরীর আছে যাদের থাইরয়েড বা হরমোনের অন্য জটিলতাগুলো থাকে, বা পিসিওএস, সেই সমস্ত শরীরের ক্ষেত্রে কিন্তু আবার এত সহজ না জার্নিটা, তাদের জার্নিটা আরেকটু কঠিন। হ্যাঁ, তো আমরা আসলে, যেহেতু আমি বিশেষজ্ঞ নই, আমি ডায়েটিশিয়ান নই, আমার জন্য এই বিষয়টা নিয়ে মানে খুব কথা বলাটাই খুব অগ্রহণযোগ্য বলে আমি মনে করি। আমি শুধু আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করতে পারবো, যেটুকুই আপনার সাথে করলাম। একটা মজার ঘটনা বলি তোমাকে নিয়ে। আমাকে একজন তোমার একটা ছবি পাঠিয়েছে, তো আচমকাই আমি দেখেছি ছবিটা, আমি তো চিনতে পারছি না হঠাৎ করে, কারণ মেকআপ গেট আপ সব কিছু চেঞ্জ। হ্যাঁ, তা আমি বলছি কি, কোন দেশের নায়িকা? হ্যাঁ, মানে কোন সেলিব্রিটি? আমি অনেক সেলিব্রিটিকে চিনি না। হ্যাঁ, অনেক বাইরে, আমরা তো সাধারণত যেমন হিন্দি ছবি দেখছি, বাংলা ছবি দেখছি, কলকাতার বাংলা ছবি দেখছি, ইংরেজি ছবি আমার খুব কম দেখা হয়। আমি সেটা বুঝতে পারিনি প্রথমে, পরে বলছি কি, আল্লাহ তুমি চিনো নাই? আরে তোমার পাশে তো আসে, তোমার সাথে তো অনেক ভালো সম্পর্ক। আরে ওই যে অভিনয় করে মেয়েটা, ওর নাম, ওই যে খুব অভিনয় করছে। আমি হ্যাঁ, কে বলো তো? তখনও আমি চিনি নাই, সত্যি ছবিটা একদম আমি চিনি নাই, গেট আপ দেখে চিনি নাই। বলতেছি এটা তো রুনা খান। তো আমি বলি কি, ও
ও এত সুন্দর ছবি তুলেছে, মানে ওর ছবি এত সুন্দর আসছে, ও মাই গড আমাকে একটা দারুণ ছবি উঠেছে, দারুণ তো আরেকটা পাঠাও তো। হ্যাঁ, সে দ্বিতীয় ছবিটা আমি আর পাই নাই। তো বাংলাদেশে যেটা হয়, কোনো জিনিস খুব সহজে নিতে পারে না। না না, পুনম আপা সহজে নিতে পারে না, এটা তো একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের পেশাদারিত্বের জায়গাটা আমরা এখনো তৈরি করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। যেমন আপনি যে ছবির কথা বলছেন, আসলে গত 3 বছরে আমার সোশ্যাল মিডিয়ায় যত ছবি দেখা গেছে, প্রতিটি ছবি আমাদের দেশের প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনারদের ফ্যাশন মডেল হয়ে এসেছে কাজ করা, এবং এগুলো পেশাগত কাজ। তো মূলত মুশকিলের বিষয় যেটা হচ্ছে যে যেহেতু আমরা পেশাদারিত্ব দাঁড় করাতে পারিনি, এই ডিজাইনাররা আমাদের এই শহরে প্রতিষ্ঠিত, তাদের মানে প্রতিষ্ঠিত লাইন ডিজাইন হাউস এই শহরে প্রতিষ্ঠিত, এই শহরের মানুষ তাদের গ্রাহক, আমি কেবল তাদের মডেল। তো যেহেতু অভিনয় এবং মডেলিং আমার পেশা, অভিনেতা হিসেবে আমাকে বিভিন্ন রকম চরিত্রে দেখা যাবে, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, গ্রামের থেকে শহরের, বিভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে, এবং মডেল হিসেবেও আমাকে বিভিন্ন লুকে দেখা যাবে। গত 3 বছরের যত ছবি আমার সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে সব আমাদের দেশি ডিজাইনারদের ডিজাইন করা পোশাক, এবং যেটা হয়েছে যে আমাকে মডেল হিসেবে বিভিন্ন ডিজাইনারের পড়তেই হবে, মডেল এর লুকে দেখা যাবে। আমি উইশ করি তোমার এই মুভিটা আরও নাম করুক এবং আরও নতুন নতুন মুভি তুমি করো। হ্যাঁ, আমাদের দর্শক যারা আছে, যারা পছন্দ করে সিনেমা দেখতে, তাদেরকে উপহার দাও, এবং তুমি আরও ভালো থাকো। তোমার জন্য থাকলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং আমার অনেক দোয়া। আজকের অনুষ্ঠানে বুঝতেই পারছেন যে আমরা আসলে ফ্যামিলি মেম্বারের মতোই, মানে একসাথেই তো থাকি। তো একসাথে থাকি বলে একজন আরেকজনকে জানি, যে ওর ভেতরে যে একটা মানুষ আছে, হ্যাঁ খুব সুইট, ও কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে, এবং ওদের পরিবারটা যে প্রথমেই বললাম, ওইটা দিয়েই তো শুরু করলাম, যে এদের মধ্যে এত বন্ধন, এত কথা, এত কিছু, বন্ধন তো টুটে না। হ্যাঁ, বন্ধন তো সেই একসাথেই আছে, একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে, এবং দোয়া করবেন ওরা যেন এমনই থাকে এবং রুনা যেন এগিয়ে যেতে পারে। আর যে সিনেমাটার কথা শুনলাম আমরা, নীলপদ্ম যেন আরও বড় করে ফোটে। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। जरे जा हवा